তো একজনের কোশ্চেন যে কানাডাতে ওয়ার্ক পারমিটে আসতে গেলে কত লাগে আর এখন কি ওয়ার্ক পারমিট হয় কিনা। এই কোশ্চেনটা নিয়ে একটু কথা বলি। আসলে এই কোশ্চেনগুলো নিয়ে বারবার কথা বলতেও খারাপ লাগে। যে প্রথমত কানাডাতে যারা ওয়ার্ক পারমিট নিয়ে আসার কথা ভাবেন তাদেরকে একটু বলি যে এই মুহূর্তে কানাডাতে বেকারত্ব খুব সম্ভবত 6.6%। অর্থাৎ কানাডার যে মোট নাগরিক রয়েছে, মোট পিআর কার্ড হোল্ডার যারা চাকরির উপযোগী, তাদের 6%-এর উপরেই কিন্তু বেকার। তো এই যে 6% বেকার, এবং বাংলাদেশের অনেকেরই ধারণা যে যে কাজগুলি পৃথিবীর অনেক দেশে ওইভাবে ভালো কাজ বলে ধরা হয় না, সে কাজগুলি বিদেশ থেকে এনে করায়। যেমন মিডল ইস্টের কথাই বলি আমি, কিন্তু কানাডার সেক্টরটা কিন্তু সেরকম না। কানাডায় হচ্ছে গিয়ে সব কাজ সবাই করে, এখানে ছোট বড় কোনো কাজের ব্যাপার না। বরঞ্চ অন্যান্য দেশে যেগুলি ছোট কাজ, এইসব দেশে সেগুলি স্যালারির দিক থেকে বড় স্যালারির কাজ। যেমন আপনি প্লাম্বিং এর কাজ ধরেন, অর্থাৎ আপনি একটি বাড়ি বানানোর কাজ ধরেন, এগুলি কিন্তু স্যালারির দিক থেকে পৃথিবীর কানাডার যে অন্যান্য কাজগুলি আছে সেই কাজগুলির চেয়ে এদের স্যালারি বেশি। তো কানাডায় আসলে কাজের ক্ষেত্রে কোনো ডিসক্রিমিনেশন নাই। যেমন মধ্যপ্রাচ্যের দেশ বলেন বা অন্যান্য দেশগুলিতে যেমন কাজের ক্ষেত্রে ডিসক্রিমিনেশন হয়, কানাডাতে সেটা নাই। তো যার ফলে কি হয়, কানাডার মানুষ যে কোনো কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। কেউ কোনো কাজকে তারা ছোট করে দেখে না, কোনো কাজকে তারা ছোট করে দেখে না। যার ফলে অনেকেরই ধারণা যে বিল্ডিং এর কাজ করা, ক্লিনিং এর কাজ করা, এই সমস্ত কাজগুলি হয়তো কানাডার লোকজনরা করতে চায় না, যার ফলে তারা বাইরে থেকে লোক আনে। তো বিষয়টা মোটেও সেরকম না। কানাডার বাইরে থেকে লোক বরঞ্চ কানাডার মধ্যে যারা যে সমস্ত লোকজনকে খুঁজে পাওয়া যায় না তাদেরকে তারা বাইরে থেকে আনে। যেমন হাইলি কোয়ালিফাইড কিছু জব আছে, সেই সব জবের ক্ষেত্রে তাদেরকে বাইরে থেকে আনে। এবার আসেন এই দর্শকের একটু কোশ্চেনটা, যে ওয়ার্ক পারমিটে আসতে গেলে কত লাগে। এক নাম্বার, ওয়ার্ক পারমিটে আসতে গেলে কানাডায় কোনো আপনাকে টাকা দিতে হয় না। এটা মধ্যপ্রাচ্যের কোনো দেশ না, এটা কোথাও না, কানাডায় কোনো টাকা দিতে হয় না। প্রথমে কি করতে হবে, যদি ওয়ার্ক ভিসায় আসতে চান, ওয়ার্ক ভিসায় আসতে গেলে আপনাকে প্রথমে একটি জব ব্যাংক কানাডায় যেতে হবে। সেই জব ব্যাংক কানাডায় গিয়ে আপনাকে চাকরির জন্য একটি অ্যাপ্লিকেশন করতে হবে, এবং আপনি যদি চাকরি খুঁজে পান তখন ওরা সেটাকে বলে এলএমআইএ অ্যাপ্রুভ জব। সেই এলএমআইএ অ্যাপ্রুভ জব যদি আপনি খুঁজে পান, এলএমআইএ অ্যাপ্রুভ জব খুঁজে পেলে পরে আপনি তখন ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন, ওরা আপনাকে একটা এলএমআইএ পাঠাবে। এখন সেটা এলএমআইএ ওদের গভর্নমেন্টের কাছ থেকে নিতে খুব সম্ভবত 1000 ক্যানাডিয়ান ডলার। আমি যদি বাংলাদেশি টাকায় বলি তাহলে বাংলাদেশি 86,000 টাকা লাগে। কিন্তু কানাডার আইন অনুযায়ী সেই এলএমআই এর টাকা পে করবে হচ্ছে গিয়ে যে এমপ্লয়ার, যে আপনাকে নিবে, সে পে করবে। তো এবার আসেন, সে পে করবে, এই খরচটা আপনার না, আপনার হচ্ছে গিয়ে শুধু বায়োমেট্রিক এবং খুব সম্ভবত একটি ওয়ার্ক ভিসার একটি চার্জ আছে $100 বা $150, আমার এই মুহূর্তে মনে নেই, তবে $100-150 মধ্যে। এবং বায়োমেট্রিক হচ্ছে গিয়ে 80 বা 85 বা $100। তো সব মিলিয়ে $200-250, তার মানে বাংলাদেশি টাকায় 30,000 টাকা। এই টাকাটা আপনার খরচ হয়, আর কোনো আপনার খরচ নাই। তো ওয়ার্ক পারমিটে এখন হ্যাঁ, আপনি অবশ্যই আসতে পারবেন আপনার যদি যোগ্যতা থাকে, আপনি যদি হাইলি কোয়ালিফাইড কোনো কাজে হন, এবং কানাডার যদি আপনাকে প্রয়োজন হয় তখনই আপনার সেই কাজটির জন্য আপনি আসতে পারবেন। আর মনে রাখবেন যে ছোট কাজ বইলা যেটা যেটা পৃথিবীর অন্যান্য দেশে সেই দেশের লোকজন করে না, কিন্তু কানাডায় এসে সেই কাজ করবেন, কানাডার পরিস্থিতি ভিন্ন। আরেকটি বিষয় একটু বলি, যে কোনো ধরনের এই আপনার ভাষার যে বা আমি যে এতক্ষণ ছোট কাজটার কথা বললাম, সেই ধরনের কাজগুলি করতে কিন্তু লাইসেন্স লাগে, কানাডার মধ্যে থেকে সার্টিফিকেশন লাগে। তো আপনি নিশ্চয়ই আপনার কোনো সার্টিফিকেশন কানাডায় নেই, তো কানাডায় এসে আসলে এই ধরনের কোনো ছোট কাজই আপনি করতে পারবেন না। কোনো দুষ্ট লোকের পাল্লায় পড়বেন না,
কানাডা এখন প্রচুর বেকার রয়েছে এবং সেই বেকাররাই চাকরি পাচ্ছে না। আপনি জব ভিসা করে নিজে ট্রাই করেন। নিজে যদি পারেন আসবেন, অন্যথায় আসলে ব্যাপারটা একেবারে ভুইলা যান।